রাই নিজের পরিচয় গোপন রেখে কণ্ঠস্বর পাল্টে এবার স্রোতকে কনগ্র্যাচুলেট করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে ফোন করা মাত্রই যখন সার্থক বলে থাকে যে স্রোত প্লিজ একবার কথা বলার চেষ্টা করো, মানুষটা এত আগ্রহ নিয়ে তোমাকে ফোন করেছে, নিশ্চয়ই তার কোনো দরকার আছে তাই না? তাহলে সে যদি তোমার সাথে কিছু কথা বলে, তুমি যদি তার পরিবর্তে শুধু চোখের জলই ফেলে যাও, তাহলে কীরকম একটা বিষয়টা গিয়ে দাঁড়ায় না? তাহলে প্লিজ আমার কথা রাখার জন্য অন্তত প্লিজ তুমি একবার কথা বলো। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা তুই অন্তত আমার মান রাখার জন্য হলেও প্লিজ একবার হ্যালো বল। অন্যদিকে স্রোতের আওয়াজ শোনা মাত্রই রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আজকের দিনটা তোকে আমি এতটা কষ্ট কোনো মতেই দিতে চাইনি, পারলে তুই তো রাই দিদিভাইকে ক্ষমা করে দিস। অন্যদিকে কণ্ঠস্বর পাল্টে যখন স্রোতকে কনগ্র্যাচুলেট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের হঠাৎ করে খটকা লাগে এবং স্রোত বলতে থাকে যে আচ্ছা আপনি ঠিক কি, আমি আপনাকে চিনতে পারলাম না, আর আপনি আমার এত ভালো রেজাল্ট সম্পর্কে বা কী করে জানলেন বলুন তো। অন্যদিকে রাই ঘাবড়ে গিয়ে সেখানেই যখন ফোনটা রেখে দেয়, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে স্যার কেন জানি না আমার মনে হচ্ছে যে এক্ষুনি যে আন্নার নাম্বার থেকে ফোনটা এসেছে সেটা কোনো মতে আমার রাই দিদিভাই করেছে, কারণ জানেন তো সে যতই নিজের কণ্ঠস্বরটা পাল্টে কথা বলার চেষ্টা করুক না কেন, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ আমার রাই দিদিভাই হলো একমাত্র সেই মানুষ, যে মানুষটা কিনা আমার সকল জীবনের বিশেষ দিন সম্পর্কে সে অবগত থাকে এবং সে ঠিক ঠিক সময় আমাকে কনগ্র্যাচুলেট করে। আজকে আমার রাই দিদিভাই যেরকম করে থাকলে কনগ্র্যাচুলেট করতো, ঠিক সেইভাবে আমাকে কনগ্র্যাচুলেট করেছে। আর যেই কিনা আমি তাকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছি, অমনি সে ফোনটা রেখে দিল। আপনি নিশ্চয়ই তাহলে বুঝতে পারছেন যে এটা নিশ্চয়ই কোনো রহস্যবান ব্যক্তি, যে কিনা নিজের পরিচয় গোপন রেখে আমার ভালো দিনে আমার মন ভালো করার জন্য সেই ফোনটা করেছে। আপনি প্লিজ এই কলটা কোনো মতে ট্রেস করার চেষ্টা করুন, একবার অন্তত খোঁজ বের করার চেষ্টা করুন না যে ফোন নাম্বারটা ঠিক কার বা কোথা থেকেই বা এই কলটা এসেছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতটাই সন্দেহভাজন বলে মনে হচ্ছে, তাহলে আমরা এই বিষয়টা পুলিশকে বলি। পুলিশকে বলার পর পুলিশ নিশ্চয়ই কোনো না কোনোভাবে এই জিনিসটাকে ট্র্যাক করে সেই মানুষের লোকেশনটা বের করতে পারবে, কিন্তু তুমি একটু হলেও রিল্যাক্স থাকো। অন্যদিকে যখন ঈশা বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তেই ঈশার হাবভাব দেখে রাইয়ের মোটো সুবিধার বলে না হওয়া মাত্রই ঈশা শুভর সাথে প্ল্যান করা অনুযায়ী বলতে থাকে বাড়ি আসা মাত্রই যে শোনো, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, অনামিকা কাল তো তার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা আজই শপিংয়ের উদ্দেশ্যে রওনা হব এবং আমাদের শপিং লিস্ট কিন্তু প্রচুর, আর সেই কাজে কিন্তু অবশ্যই তোমাকে হেল্প করতে হবে, আমাদের হাতে হাত লাগিয়ে আমাদের প্রত্যেকটা পদে পদে এরকম করে তোমাকে সাহায্য না করলে কিন্তু কোনো মতেই চলবে না, তুমি আমাদের বাড়ির এখন একটা সদস্য বলে কথা। অন্যদিকে কথা বলা মাত্র রাই চমকে ওঠে এবং রাই বলতে থাকে যে হঠাৎ করে আমাকে কেন বাইরে নিয়ে যাওয়ার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে ঈশা, ওর মতলবটা ঠিক তো আমার সুবিধার বলে মনে হচ্ছে না। ওদিকে ঈশা বলতে থাকে যে দেখো অঞ্চন, যে করেই হোক না কেন কালকে সকলে রয়ে গেল, আমাদেরকে যে করে হোক না কেন অনামিকাকে অবশ্যই শপিং মলে নিয়ে যেতে হবে, কারণ আমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু শুভদা অনির্বাণ দাদাভাইকে সেখানে নিয়ে কিন্তু উপস্থিত থাকবে অপেক্ষাকৃত অবস্থায়। তখন যদি আমরা কোনো মতে অনামিকাকে সেখানে নিয়ে যেতে ব্যর্থ হই, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের গোটা প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। তাই আমাদের প্ল্যানটা যাতে কোনো মতে ফ্লপ না হয় সেই ব্যবস্থাই আমাদেরকে করতে হবে, আর এই জিনিসটা খেয়াল রাখতে হবে স্পেশালি যে কোনো মতেই যাতে অনামিকা আমাদের এই কাজে বিঘ্ন না ঘটাতে পারে, কোনো মতেই আমাদের চোখকে যাতে ফাঁকি না দিতে পারে, কারণ ও যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদেরকে বুঝে যেতে হবে যে নির্ঘাত ও কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে, তার জন্য ও হয়তো বা বাইরের দুনিয়াতে বেরোতে চায় না, নিজের চেহারাটা কারো কাছে দেখাতে চায় না, নিজের পরিচয় গোপন করতে চায়। তো বন্ধু ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।